জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে আপনার চারপাশে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিউল আহমেদ। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের 10 মন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই সংক্রান্ত অভিযোগ রুজু করেন। অপর অভিযুক্তরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদও আছেন। গত 5ই আগস্ট সাভারে গুলিবদ্ধ নবম শ্রেণীর শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তিনি এ অভিযোগ দায়ের করেন। গুলিবদ্ধ সিয়াম 7 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জুলাই হত্যাকাণ্ডে জড়িত সবারই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং তদন্ত হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সকালে সচিবালয়ে এ কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সব মিথ্যা মামলা আগামীকালের মধ্যে আর সারা দেশের মামলায় 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে। বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে। এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি 31 আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওনাদের বিচারের জন্য আমরা ইতিমধ্যে একটা ছোটখাটো গবেষণা মতো করে দেখেছি এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা এবং যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। বিচারে সত্যিকারের স্বচ্ছতা, নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য আমরা জাতিসংঘের তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম থাকবে, তারা কাজ করবে জাতিসংঘের তত্ত্বাবধানে। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি KM শহীদুল হক ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসাবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার CMM কোর্টের বিচারক ফারজানা শাকিলা সুমু চৌধুরী বাদীর জবানবন্দি রেকর্ড করে উত্তরা পশ্চিম থানাকে মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ সোহেল রানাকে 2015 সালের 10 ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানার 5 নম্বর সেক্টর থেকে র্যাব সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। 6 মাস নিখোঁজ থাকার পর মুক্ত হন তিনি। এর প্রেক্ষিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী, সাবেক আইজিপি ও র্যাব মহাপরিচালক ছাড়াও অজ্ঞাতনামা আরও 20-25 র্যাব সদস্যের বিরুদ্ধে আদালতের মামলার আবেদন করেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। এদিকে প্রকাশ্যে গুলি করে ছাত্র জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনের বিরুদ্ধে আরেকটি মামলার রুজুর আদেশ দিয়েছে আদালত। কলেজ ছাত্র ফয়জুল ইসলাম হত্যার অভিযোগে রাজধানীর কাফরুল থানায় বুধবার এ মামলা রুজুর আদেশ দেন আদালত। এ নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 2 দিনে 3টি মামলা হলো। আদালত এটা এজাহার হিসাবে উত্তরা পশ্চিম থানাকে নিতে বলেছে, এজাহার হিসেবে নথিভুক্ত করতে বলেছে। মহাপরিচালক তখন ছিলেন বেনজির আহমেদ এবং পুলিশের আইজি শহীদুল ইসলাম। 6 মাস 3 দিন, আর অজ্ঞাতনামা 20-25 জন ছিল। 6 মাস 3 দিন ছিলাম আমি 10 ফেব্রুয়ারি আমি গুম হই। কোটা সংস্কার আন্দোলনের সময় বাড়ি ও বাড়ির আঙিনা থেকেও গুলিবদ্ধ হয়ে নিহত শিশুদের প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিটের শুনানি শেষ। বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি করে আদেশের জন্য দিন ঠিক করেন।
রিটে গুলির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে আবেদনে। এ বিষয়ে দুটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে 31 জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী তৈমুর আলম খন্দকার জনস্বার্থে এই রিট দায়ের করেন। তিনি রিটে 10 শিশু নিহতের তথ্য তুলে ধরেছেন। এই পর্যন্ত আমার কাছে যে তথ্য উপাত্ত 10 জন শিশু এই মায়ের কোলে, পড়ার টেবিলে, ছাদের উপরে, এই জানালা বন্ধ করতে গিয়া, হেলিকপ্টার দেখতে গিয়া তারা গুলিবিদ্ধ হয়েছে। আমার সাবমিশনটা ছিল কোর্টের মধ্যে, আমি এবং গভর্নমেন্টকে 30/7/2024 তারিখে আমি লিগ্যাল নোটিশ ফর জাস্টিস ডিমান্ড দেই। 31 তারিখে আমি এফিডেভিট করি। হুট করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে চাঁদাবাজি বন্ধ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রিজার্ভ সংকট দূর করতে গভীরভাবে কাজ করছে সরকার। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অর্থের অপচয় রোধ করতে কাজ করবে সরকার। আমরা তো দেখবো পলিসির ইফেক্টিভনেস যাতে বাস্তবায়ন হয়। আপনারা অনেক মানুষ দেখছেন না, বাস্তবায়ন হয় না, বিভিন্ন কারণ আছে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা নেব, যতটুকু খেতে পারবো ততটুকু নেব প্লেটে, এবং এটা আমরা ডাইজেস্ট করবো, আমরা বাস্তবায়ন। আপনারা এটা বলেন যে বাস্তবায়ন করা হবে। অর্থের অপচয় আমরা রোধ করতে হবে, আর অর্থের সুষ্ঠু ব্যবহার, সেটা দেশীয় সম্পদ হোক, বিদেশ থেকে ধার করা হোক। ফরেন এক্সচেঞ্জের শর্টেজ আছে আমাদের, এটা অস্বীকার করে লাভ নেই। শর্টেজের কারণে আমাদের কিন্তু যতক্ষণই আমরা হয়তো ইম্পোর্ট করতে পারতাম, আমরা অতক্ষণ ইম্পোর্ট করতে পারছি না, সেটার একটা ইম্প্যাক্ট তো বাজারে থাকবে। তো সেই জিনিসগুলো বাস্তবতাকে স্বীকার করে এই সবগুলো যখন আস্তে আস্তে ইজ আপ করবে, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্টটা ইজ আপ করবে, বাজারে যদি চাঁদাবাজিটাকে কমিয়ে দেওয়া সম্ভব হয়, আমরা যদি সাপ্লাই বা প্রোডাকশন এগ্রিকালচার ইনপুটগুলোকে দিয়ে প্রোডাকশনগুলোকে বাড়াতে পারি, তাহলে ধীরে ধীরে আমার মনে হয় 5-6 মাসের মধ্যে আমরা মূল্যস্ফীতিকে একটা অ্যাকসেপ্টেবল লেভেলে নিয়ে আসতে পারব। যা ধারণা করা হচ্ছে ব্যাংক খাতের অবস্থা তার চেয়েও বেশি খারাপ। গত 15 বছরের সবচেয়ে বেশি চাপে ছিল আর্থিক খাত। এর জন্য কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে সংস্কার চান বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে সিপিডির এক মতবিনিময় সভায় এ কথা বলেন বক্তারা। Banking sector where everything is false, the NPLs that we show, the debt provisioning, the capital that we show, everything is false. অলরেডি আমার ফোন যদি দেখেন, মানে গতকাল হাফ মাই ফোন কল ফ্রম জুট কালেক্টার্স। জুট যারা কালেক্ট করে ওরা এখন বলছে, ভাই নতুন সরকার আসছে, হ্যাঁ আমরা তো আসতেছি, তো আমরা নেবো এটা। তো যদি হেফাজতে থাকে, কারা হেফাজতে আসছে এটা তালিকা করা দরকার, আমাদের জানা দরকার। এইসব ব্যক্তিদেরকে যে বিচারের আওতায় আনতে হবে, এটা হলো মানবতা বিরোধী অপরাধ। একই সাথে যে অর্থনৈতিক যে অপরাধ, যে সেই অপরাধ যে ব্যাংক লুট করেছে, পাচার করেছে, তারপরে দুর্নীতি দুর্বৃত্তায়ন করেছে, এগুলোর বিচার হওয়া দরকার। আর্থিক খাতের চ্যালেঞ্জটা একটা বড় চ্যালেঞ্জ বলে আমি মনে করি। তার কারণ এটার সাথে আমাদের মূল্যস্ফীতি বলেন, এটার সাথে আমাদের আমদানি সক্ষমতা বলেন, এটার সাথে আমাদের বিনিয়োগ বলেন, এটার সাথে আমাদের কর্মসংস্থান বলেন, যেগুলো নাকি আমাদের এই ছাত্র জনতার আন্দোলনেরও একটা পেছনে কার্যকারণ হিসাবে কাজ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশ করেছে শহীদ পরিবার ও নিপীড়িত ছাত্র জনতা। হত্যা এবং নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলো বলছে, হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। যারা বিদেশে পালিয়ে গেছে তাদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা। নির্যাতনের শিকার ভুক্তভোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার আবেদনও জানান তারা। হত্যার বিচার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথাও জানান শহীদ পরিবারগুলো। পুলিশ বলেন, ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, চরম সংস্কার দরকার। এই প্রকাশ্যে দিবালোকে এদের বিচার করতে হবে। সর্বস্তর থেকে তুলতে চাই আন্দোলন, যে আমাদের যে সমস্ত আনআইডেন্টিফাইড শহীদ ভাই আছেন সবার সুরত হাল পুনরায় করা হোক। আমার ছেলেরা যারা জীবন দিয়েছে, শুধু আমার ছেলে নয়, অনেকের ছেলে জীবন দিয়েছে, কেউ যেন বিফলে না যায়। এই পতন শেষ কথা নয়, এদের আমরা উপযুক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টে অপচেষ্টার প্রতিবাদে শাহবাগে চলছে সম্প্রতি সমাবেশ। সে খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, সমাবেশে বক্তারা কি বলছেন? সিউল আজকে দুপুর ৩টা নাগাদ কিন্তু এই যে সম্প্রীতির সমাবেশ নামে যে সমাবেশটি শুরু হয়েছে, সেখানে আমরা কিন্তু একতার বাংলাদেশের ব্যানারে কিন্তু নানা ধরনের নানা ধর্মের মানুষজন এখানে উপস্থিত হতে দেখেছি। তারা আসলে যেটা বলছেন যে গত কয়েকদিন ধরে, অর্থাৎ গত ৫ আগস্টের পরে যেই বাংলাদেশে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে তাতে সেগুলো যাতে না ঘটে এবং এই যে সম্প্রীতির একটি বাংলাদেশ যুগ যুগ ধরে চলছে, সেই সম্প্রীতির বাংলাদেশ যাতে বজায় থাকে তার জন্যই কিন্তু তারা আসলে এখানে একতাবদ্ধ হয়েছেন। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র মুসলিমরাই নয়, সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন, পাশাপাশি খ্রিস্টান সহ বৌদ্ধ ধর্মের যারা আছেন সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং সবার একটাই দাবি যে শুধুমাত্র আমরা বিভিন্ন ধর্মেরই না, আমরা আসলে বাঙালি, সেই বাঙালির যাতে একতার যেই সম্প্রীতি রয়েছে সেই সম্প্রীতিগুলো যাতে সবার মধ্যে ফুটে ওঠে এবং আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে তার জন্যই কিন্তু এখানে এসেছেন। এর বাইরেও একটু জানাতে চাই যে শুধুমাত্র একতার বাংলাদেশের যারা নেতৃবৃন্দ রয়েছেন শুধু তারাই আসেননি, পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল, তারা কিন্তু সার্জিস আলম কিংবা হাসনাত আবদুল্লাহ সহ বেশ কয়েকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন। এবং তারা যেটা বলছেন যে 15 আগস্ট ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র যাতে ছাত্র জনতা উৎখাত করে দেয় তার জন্য ছাত্র জনতাকে তারা কিন্তু মাঠে থাকতে বলেছেন। এবং গত 5 আগস্টের মতো, অর্থাৎ গত 5 আগস্টের যে ছাত্র জনতার বিজয় হয়েছে সেই বিজয় যাতে আগামী দিনগুলোতেও ধরে রাখা যায় তার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হতে কাজ করার কথা বলেছেন। আমরা আসলে বেশ কয়েকজন সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে দেশের নানা জায়গায় যেই ভাঙচুর হয়েছে সেইগুলোর বাইরেও আসলে বড় অংশ ফেসবুকে গুজব রয়েছে, সেইগুলোর ব্যাপারে যাতে সোচ্চার থাকেন এবং যেসব জায়গায় হামলা হয়েছে সেই সব জায়গার যারা হামলা করেছেন সেগুলো যাতে বিচার অবিলম্বে পাওয়া যায় তার জন্য কিন্তু তারা আহ্বান করেছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে 3টার পর যে সমাবেশটি শুরু হয়েছে সেই সমাবেশটিতে এখনো পর্যন্ত শাহবাগ কিংবা কাঁটাবংশ আশপাশের সড়কগুলো ধরে এই যে ছাত্র জনতা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আগামীর বাংলাদেশ যাতে একটি ভালো বাংলাদেশ হয় এবং সবাই ধর্মবর্ণ নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য তারা এগিয়ে যাবেন বলে এই প্রত্যাশা। শাহবাগ থেকে সম্প্রীতির বাংলা সমাবেশের এই ছিল সবশেষ। শাহবাগে চলছে সম্প্রীতি সমাবেশ, সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিল সহকর্মী নাজমুস সাকিব। এখন চারদিক থেকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র রুখে দিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়তে পারলেই আবু সাইদ সহ সকল শহীদদের আত্মত্যাগ পূর্ণতা পাবে। রংপুরের পীরগঞ্জে আবু সাইদের কবর জিয়ারত শেষে এই মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আবু সাইদের আত্মত্যাগের জন্যই দ্বিতীয়বার স্বাধীন হতে পেরেছে বাংলাদেশ। এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, সীমাহীন দুর্নীতি আর শোষণের কারণে সালমান এফ রহমান ও আনিসুল হকের এই পরিণতি। দুপুরে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া গ্রামে পৌঁছান মির্জা ফখরুল। প্রথমে আবু সাইদের কবর জিয়ারত করেন তিনি, এরপর সাইদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। পরে সেখান থেকে জাফরপাড়া কামিল মাদ্রাসার মাঠে আয়োজিত সম্প্রীতি সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। আবু সাইদের এই আত্মত্যাগ, শহীদদের আত্মত্যাগ তখনই সফল হবে যদি আমরা সেই ফ্যাসিবাদের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা স্বাধীন মুক্ত রাষ্ট্রে পরিণত করতে পারি এবং এখানে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি, মানুষের অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারি। অসাম্প্রদায়িক বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে লাভ হবে না, সব ধর্মের মানুষ একসাথে আগামী বাংলাদেশে গড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণ অধিকার পরিষদ আয়োজিত শহীদদের স্মরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্র চলছে, কিন্তু আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ সম্প্রীতির দেশ। বাংলাদেশে কেউ
এটা ভাঙতে পারবে না। যারা আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ছিল, আছে, থাকবে। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ সহ 9 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচি পালন করেছে আয়কর বিভাগের বৈষম্য বিরোধী কর্মচারী সমন্বয় পরিষদ। নগরী আগ্রাবাদে সরকারি কার্য ভবন 1 চত্বরে আয়োজিত সমাবেশ করে সংগঠনটি। এ সময় বক্তারা অবিলম্বে দীর্ঘদিন ঝুলে থাকা 17 থেকে 20তম গ্রেডের নোটিশ সার্ভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীদের পদোন্নতি, বেতন বৈষম্য দূর ও নবম পে স্কেল ঘোষণা সহ 9 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। দাবি আদায় না হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারী কর্মচারীরা। নওগাঁয় প্রতিটি দেয়াল হয়ে উঠেছে এক একটি চিত্রকর্মের ক্যানভাস। রং তুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে গ্রাফিতি ও প্রতিবাদের নানা চিত্র ফুটিয়ে তুলেছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিচিহ্ন আঁকছেন শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে, যেখানে ফুটে উঠেছে আন্দোলনের বিভিন্ন স্লোগান ও তরুণদের সংগ্রামের বিভিন্ন সময়চিত্র। মুক্ত আকাশে পাখি উড়ে যাওয়া বা শিকল ভেঙে মুক্ত হওয়ার যে স্বাদ, সেসব ছবিও আঁকা হয়েছে। আবার কোথাও আঁকা হয়েছে ক্যালিগ্রাফি। আঁকিয়াদের কেউ পেশাদার নন, তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী। কবি ও লেখকদের বাণীও তুলে ধরা হয়েছে। নেত্রকোনায় শিক্ষার্থীদের গ্রাফিতি ভরে উঠেছে শহরের প্রায় প্রতিটি দেয়াল। প্রতিবাদী নানা স্লোগান সহ শিক্ষার্থীদের চিত্রকর্মে ফুটে উঠেছে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন প্রতীক। এখন চারদিক থেকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ফাইনাল নয়, কয়েকদিনের অনুশীলনের পর দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ এবার লক্ষ্য স্থির করেছে সাফ অনূর্ধ্ব 20-এর শিরোপা জয়ের। এমনটাই জানিয়েছেন কোচ মারুফুল হক। সাফ অনূর্ধ্ব 20 আসরকে সামনে রেখে 31 জুলাই থেকে কোচ মারুফুল হকের অধীনে 2 সপ্তাহের অনুশীলন করে। দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে নিজেদের মধ্যে একাধিক ম্যাচ খেলে বাংলাদেশের প্রস্তুতি পর্বটা দারুণ হয়েছে, যে কারণে ফাইনালের মঞ্চ নয়, আত্মবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য শিরোপা জয়ের। 18 আগস্ট থেকে 28 তারিখ পর্যন্ত নেপালের কাঠমান্ডুতে এ আসর অনুষ্ঠিত হবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল। শেষ করছি এখন চারদিক।